আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। নারীদের গায়ে হাত তোলা হচ্ছে অভিযোগ করে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে হাত গুটিয়ে বসে থাকবে না তার দল। ঢাকা ১৫ আসনে নিজ নির্বাচনী এলাকায় মহিলা সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। বলেন, জামায়াত ক্ষমতায় গেলে যোগ্যতা অনুযায়ী নারীদের জন্য সম্মানজনক কর্মস্থানের ব্যবস্থা করা হবে। শিশু সন্তানের মায়ের জন্য কাজের সময় ৫ ঘন্টা নির্ধারণ করা হবে। যুব সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আবির আহমেদের রিপোর্ট। নির্বাচনী প্রচারে জমজমাট রাজধানী, প্রার্থীরা চষে বেড়াচ্ছেন নগরীর অলিগলি। ঢাকা ১৫ আসনের উত্তর কাফরুল হাই স্কুল এলাকায় নির্বাচনী সংযোগ করেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, বিভক্তি নয়, সবাইকে সঙ্গে নিয়ে দেশ গঠনে কাজ করবে জামাত। আমরা আলহামদুলিল্লাহ এই এলাকা নিয়ে একটা রূপকল্প আমরা তৈরি করেছি এবং সবাইকে নিয়েই আমরা সমাধান করব। আপনারা দোয়া রাখবেন। সারা বাংলাদেশকেই আমরা চাই ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটা ফরওয়ার্ড লুকিং বাংলাদেশ হিসাবে নিয়ে সামনে এগিয়ে যেতে। পিছন নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না, আর জাতিকেও আমরা বিভক্ত করতে চাই না। আমরা সবাই মিলেমিশে ইনশাল্লাহ সামনে আগাতে চাই। সবাই সবাইকে সম্মান করি এবং যার যার কথা আমরা জনগণের হাতে ছেড়ে দেই। আস্থাটা আমরা জনগণের উপর রাখি, আস্থার ভার নিজের হাতে না নেই। জনগণ যাকে পছন্দ করবে আমরা সবাই মিলে তাকে পছন্দ করব এবং ওয়েলকাম করব ইনশাআল্লাহ। পরে মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে মহিলা সমাবেশে অংশ নেন জামাতের আমির। সংযোগের সময় বিভিন্ন এলাকায় মহিলাদের হেনস্থা করার অভিযোগ করে তিনি বলেন, ফের এ ধরনের অপচেষ্টা করলে প্রতিহত করা হবে। যারা মায়ের গায়ে হাত বাড়িয়েছেন, অপমান করেছেন, তোমরা ক্ষমা চাও, তওবা করো, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবেন। কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আর যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করে, ইনশাআল্লাহ আমরা গালে হাত দিয়ে বসে থাকবো না। মায়ের সন্তানের আমরা গর্জে উঠব, যে কোনো মূল্যে আমাদের মায়ের মর্যাদা আমরা ইনশাআল্লাহ রক্ষা করব। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি সম্মান বজায় রাখা সহ সব মহলকে জনকল্যাণের রাজনীতি করার আহ্বান ডাক্তার শফিকুর রহমানের। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। শেরপুর ৩ আসনে ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি জামায়াত সংঘর্ষে ঝিনাইগাতি উপজেলা জামায়াত আমির রেজাউল করিম নিহত হয়েছে। রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুপুরে প্রশাসনের উদ্যোগে মিনি স্টেডিয়াম মাঠে ইশতেহার পাঠ অনুষ্ঠানে আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারীদের আমন্ত্রণ জানানো হয়। এ সময় প্যান্ডেলে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। রাতে হাসপাতালে চিকিৎসাধীন ঝিনাইগাতি উপজেলা জামায়াত সেক্রেটারি রেজাউল করিমের মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক রয়েছে। একটি রাজনৈতিক দল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। দুপুরে রাজধানী মতিঝিলে ব্রাদার্স ক্লাব মাঠে নির্বাচনী প্রচারণায় তিনি একথা বলেন। শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ করতে নেতাকর্মীদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান তিনি। নানাভাবে উস্কানি দিয়ে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই অপচেষ্টার বিষয়ে বিএনপি সতর্ক রয়েছে। এ সময় ধানে শীষে ভোট দিতে ভোটারদের অনুরোধ করেন তিনি। সংক্ষিপ্ত বক্তব্য শেষে নেতাকর্মীদের নিয়ে প্রচারণায় ঢাকা ৮ আসনের বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের কাছে ভোট চান মির্জা আব্বাস। তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। তার অর্থ এই নয় যে আমরা কোনো প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া ফেসাদ করব। বিএনপি কোনো প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া ফেসাদ করতে চায় না, আমরাও করব না। আমাদের নেতা কর্মীদেরকে অনুরোধ জানাবো, যে কোনো উস্কানির মুখে আপনারা শান্ত থাকবেন, কারণ বিজয় আমাদের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ। ১১ দলীয় জোট ক্ষমতায় এলে প্রথম ৩ মাসের মধ্যেই শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার রাতে ঢাকা ১১ আসনের ২১ নম্বর ওয়ার্ডে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, দেশ থেকে দুর্নীতি ও বৈষম্য দূর করতেই ১১ দলীয় ঐক্য গড়ে তোলা হয়েছে। একটি রাজনৈতিক শক্তি দীর্ঘদিন ধরে সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল বলেও অভিযোগ করেন তিনি আরও বলেন, দেশের ইতিহাসে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমেই আগামী ৫০ বছর দেশ কিভাবে পরিচালিত হবে তা নির্ধারিত হবে। কেউ ভোট চুরি করতে এলে তাদের প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। আজকের তরুণরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রজন্ম বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। রাজধানী আগারগাঁওয়ে বাংলাদেশ চায়নার ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে ডিজিটাল এক্সপো ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় সৃজনশীল জীবনে উত্তরণের গুরুত্ব উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, চাকরি প্রথা এসেছে দাস প্রথা থেকে। সৃজনশীল জীব হিসেবে মানুষকে এই নির্ভরতা থেকে বের হয়ে আসতে হবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, জালিয়াতিতে বাংলাদেশ পৃথিবীতে চ্যাম্পিয়ন, খারাপ কাজে বাংলাদেশ সৃজনশীলতা ব্যবহার করেছে। এবারের এক্সপোতে উদ্ভাবনী তরুণদের দক্ষতা প্রদর্শন এবং স্থানীয় প্রযুক্তি পণ্যের প্রচারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। দর্শনার্থীদের সুবিধার্থে পুরো মেলা প্রাঙ্গণকে কয়েকটি বিশেষ জোনে ভাগ করা হয়েছে। ৪ দিনব্যাপী এই আয়োজনে ৫টি গুরুত্বপূর্ণ সেমিনার এবং 4টি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। নতুন প্রজন্মের কাছে বাংলাদেশ একটা অংশ, গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু তারা বিশ্ব নাগরিক। আপনি তারা ঠেলে ঠুলে খালি না বাংলাদেশে ঢুকিয়ে দিয়ে না, বাংলাদেশের কাজ করবে সে, বাংলাদেশের কাজ করার জন্য, সেই গর্ব অনুভব করার জন্য তাকে বিশ্ব নাগরিক হতে হবে, কারণ বিশ্বে তার ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশি যে যেখানে আছে দুনিয়ার, যে যে কাজে আছে, এই অ্যাপের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যুক্ত হবার, বাংলাদেশি কে কি করছে তার খোঁজ খবর নেবার একটা সুযোগ হবে। পতিত স্বৈরাচারী শক্তি ভোটারদের মাঝে কৃত্রিমভাবে ভয়ের আবহ তৈরি করতে চাচ্ছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, তাদের এই অশুভ তৎপরতা মোকাবেলা করতে প্রয়োজনে সরকার প্রস্তুতি বাড়াবে। আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নজরানা চৌধুরী রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের আর মাত্র বাকি 2 সপ্তাহ। নির্বাচনের প্রচারণায় মুখরিত সারা দেশ। রাজনৈতিক দলগুলো ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তাদের সমর্থন পাওয়ার আশায়। এ অবস্থায় রাজনৈতিক দলগুলো একে অপরের সাথে কথার লড়াইয়েও নেমে গেছে, চলছে পাল্টাপাল্টি অভিযোগও। এরকম অবস্থায় সরকারের কি ভূমিকা হবে সে বিষয়ে জানতে চাইলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, আইন লঙ্ঘন না হলে সরকারের কিছুই করার নেই। যেই দল জিতবার চেষ্টা করবে সে তার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কথা বলবে, প্রতিপক্ষ আরেকজনকে ঘায়েল করার জন্য কথা বলবে, তো খুব স্বাভাবিক কথা। কোনো জায়গায় হয়তো ভব্যতা সভ্যতার সীমাটা রাখা হচ্ছে না, সেই জন্য সকল দলকেই দায়িত্বশীল আচরণ করতে হবে। যদি কোনোটা আইন শৃঙ্খলার পর্যায়ে পৌঁছে যায় তখন সেটা সরকারের দায়িত্ব। তার আগ পর্যন্ত কে কার জনসভায় কি বললো না বললো তো সেটা সরকারের দায়িত্ব না। নির্বাচনকালে দেশের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, পতিত স্বৈরাচারী শক্তি প্রচারণা চালিয়ে ইচ্ছাকৃতভাবে সবার মাঝে ভয়ের আবহ তৈরি করছে। এই যে ভয়ের একটা আবহ তৈরি করা, নানান প্রচারণা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান কিছু বক্তব্য, ভিত্তিহীন বক্তব্য দিয়ে একটা ভয়ের আবহ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এই জন্যই বলা হচ্ছে যে পতিত স্বৈরাচার যদি নির্বাচনের পরিবেশকে বিঘ্ন করার জন্য কোনো কাজ করে আমরা সেটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। সরকার প্রস্তুত আছে, প্রয়োজনে প্রস্তুতি আমরা বাড়াবো। ভোট দিতে কোনো ভোটার নিরাপত্তাহীনতায় ভুগলে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন ডাকসু, জাকসু সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। আগামীর বাংলাদেশ বিনির্মাণে হ্যাঁকে জয় করা প্রয়োজন বলে জানান তারা। জনগণের কাছে হ্যাঁ ভোটের বিষয়ে তথ্য তুলে ধরার জন্য করণীয় জানানো হয়। ছাত্র সংসদগুলো যার যার অবস্থান থেকে যেসব পদক্ষেপ নিয়েছে তা বাস্তবায়ন করা হবে। এ সময় ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেতারা উপস্থিত ছিলেন। স্ত্রী ও সন্তানের মৃত্যুর 4 দিন পর মানবিক বিবেচনায় জামিন মঞ্জুরের পর যশোর কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দাম।
দুপুরে তিনি মুক্তি পান। এর আগে গত সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ তার 6 মাসের জামিন আবেদন মঞ্জুর করেন। কারাসূত্র জানায় 2024 সালে 5 অগস্ট গোপালগঞ্জ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার হন সাদ্দাম। 23 জানুয়ারি বিকেলে বাগেরহাটের বেখেডাঙ্গা গ্রামে সাদ্দামের নিজ বাড়িতে 9 মাস বয়সী শিশুপুত্র নাজিমকে হত্যার পর আত্মহত্যা করেন তার স্ত্রী কানিজ সুরভানা স্বর্ণালী। বিদ্যালয় শিক্ষার্থীদের টিফিনের টাইমে আনন্দ যোগ করতে মাইটি চিপস অ্যান্ড টিফিনের ফাঁকে স্কুল ক্যাম্পেইন শুরু হয়েছে। বিকেলে চট্টগ্রামের পাহাড়তলী মির্জা আহমেদ ইস্পাহানি স্কুল থেকে এনটিভি জনপ্রিয় টিভি শো টিফিনের ফাঁকে ক্যাম্পেইনের বেলুন উড়িয়ে উদ্বোধন করেন পাহাড়তলী টেক্সটাইল লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মাহবুবুল আলম। ক্যাম্পেইনে শিক্ষার্থীরা নাচ, গান, চিত্রাঙ্কন সহ বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইস্পাহানি ট্রি ব্লেন্ডিং অ্যান্ড প্যাকেজিং ফ্যাক্টরি জেনারেল ম্যানেজার ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ গোলাম মুস্তফা, ইস্পাহানি ফুডস লিমিটেড ম্যানেজার শামিলা হক অর্চনা। এই ক্যাম্পেইন পর্যায়ক্রমে চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লার মোট 26টি স্কুলে পরিচালিত হবে। সাকিব আল হাসানকে আবারও জাতীয় দলে জার্সিতে খেলানোর সিদ্ধান্ত ইতিবাচক। দেশের মাটিতে সাকিবের সম্মানজনক বিদায় নতুন প্রজন্মের ক্রিকেটারদের আত্মবিশ্বাস যোগাবে, এসব কথা বলেছেন জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস। তার মতে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় বিপুল পরিমাণ দর্শক হারাবে আইসিসি। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। দেশের ইতিহাসের সবচেয়ে সফলতম ক্রিকেটার সাকিব আল হাসানকে ঘিরে ফের আলোচনা। তাকে মাঠে ফেরাতে কাজ শুরু করেছে বিসিবি, আর সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাকিবের সাবেক সতীর্থ ইমরুল কায়েস। সাকিব তো দুবাই পর্যন্ত চলে এসেছিল এবং তখনও কিন্তু মানুষজন ওইভাবে জিনিসটা রিয়াক্ট করে নাই যে সাকিব বাংলাদেশে আসবে। সাকিব তার আগে পাকিস্তানে খেলেছে। সাকিব তো একজন দেশেরই প্লেয়ার। সাকিব ওই যখন 5 আগস্টে কি হয়েছে তখন তো সবাই দেখেছে সাকিব কোথায় ছিল এবং সে তখন কানাডাতে ছিল। বাট আই হোপ যে যারাই এখন ডিসিশন নেবেন বা যারাই দায়িত্বে আছেন তারা সাকিবের যে মানে সম্মানটা পাওয়ার এটা তারা চিন্তা করেছেন। আমি আশা করি সাকিবের সম্মানটা সাকিব পাবে। ক্রিকেটার হিসেবে টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে না পারা হতাশার উল্লেখ করে ইমরুল বলেন, এত বিশাল সমর্থক গোষ্ঠী বিশ্বকাপ উপভোগ করা থেকে বঞ্চিত, তা দুঃখজনক। আমরা যেখানেই থাকি না কেন, যখন বাংলাদেশের খেলা হয় তখন অনেক কিছুই চেষ্টা করি স্কিপ করে বাংলাদেশের খেলাটা দেখা। তো যখন এখন বাংলাদেশ ওয়ার্ল্ড কাপই খেলবে না, তো এখন ওয়ার্ল্ড কাপ তো আমারও বেসিক্যালি দেখতে ইচ্ছা করবে না। তো ওই দিক থেকে আমার মতো মানে মিলিয়ন পিপল আছে যারা হয়তো বা এই জিনিসকে স্কিপ করবে। এদিকে ক্রিকেটকে রাজনীতি থেকে দূরে রাখতে বিসিবির কর্তাদের প্রতি আহ্বান জানান সাবেক এই ওপেনার কুশল ইয়াসির। এনটিভি নিউজ, ঢাকা। শুটিং। টি-20 বিশ্বকাপে ক্রিকেট দলকে না পাঠালেও এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারত যাচ্ছে বাংলাদেশ। আজ শুটার রবিউল ইসলাম এবং কোচ শারমিন আক্তারকে ভারত যাওয়ার অনুমতি দিয়েছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংজাই মার্মা এই সংক্রান্ত একটি আদেশ জারি করেন। এই চিঠি দিল্লির বাংলাদেশ হাইকমিশন, ঢাকায় ভারতীয় দূতাবাস সহ সংশ্লিষ্ট সকল জায়গায় প্রেরণ করা হয়েছে। 2 থেকে 14 ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে এশিয়ান রাইফেল পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। আগের আসরগুলোতে বাংলাদেশের একাধিক শুটার অংশগ্রহণ করেছেন। পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা ইস্যুতে ভারতে আসন্ন বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।